নমস্কার, মিতাস পডকাস্টে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, আকস্মিক। কলেজের ছুটি হলেও হোস্টেলটা সম্পূর্ণ বন্ধ হলো না এবারে। অনেক মেয়েকেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে ছুটির সময়টাও। করবে কি, যাবে কোথায়? নখদন্ত সম্বলিত পাকিস্তান সমস্যা যে তাদের বাড়ি ফেরার পথ আটকে দাঁড়িয়ে আছে বিরাট হাঁ করে। বাড়ি নামক রোমাঞ্চকর আকর্ষণ আর নিশ্চিন্ত আশ্রয়টি আজ অনেকেরই বিপর্যস্ত। হয়তো মা, ঠাকুমা, পিসিমা, খুড়িমার দল ছিটকে ছত্রাকার হয়ে আলাদা আলাদা এক একটা আশ্রয় খুঁজে কোনো রকমে মাথা গুঁজে পড়ে আছেন। বাবা, কাকা, দাদারা ভিটে আর চাকরি আগলে দুবেলা দেয়ালে মাথা ঠুকে দিন কাটাচ্ছেন মাত্র। নয়তো ভিটে মাটি চাকরি সব ছেড়ে সপরিবারে চলে এসে এমন ঠাঁই খুঁজে আড্ডা গেড়েছেন যে গুড়ের নাগরিক পদ্ধতিতে সাজালেও বাড়তি আর কাউকে ধরবে না। তার চাইতে হোস্টেলই ভালো। এখানে তবু নিজের আলাদা বিছানা একটা আছে নিজস্ব একটা আলনা। সুটকেসের ওপর গোটা ৩-৪ ভারী স্টিল ট্রাঙ্ক চাপানো নেই বিরক্ত আশ্রয়দাতার বঙ্কিম চাহনি। কর্তৃপক্ষকে অনুরোধ উপরোধ করে এবার তাই ছুটিতেও হোস্টেল খোলা রাখবার ব্যবস্থা করা হয়েছে। সুমিতা এদের দলের নয়। বাড়ি যাবার আয়োজনে সে রীতিমতো ব্যস্ত। যদিও যারা পড়ে থাকলো তাদের জন্য কিছুটা মন কেমন করছে না এমন নয়, কিন্তু সত্যিকার মনটা ওর আর এখন মাটির বন্ধনে আটকে নেই। পৃথিবীর ওপর দিকে হালকা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, আর না। এবারে বাবার কাছে সব খুলে বলতেই হবে, আর দেরি করলে ও বিয়ের আগেই বিবাহ বিচ্ছেদ করে ফেলবে। অবশ্যই বাবাকে বলতে সংকুচিত নয় সুমিতা। ওর মা নেই সত্যি, কিন্তু মা নেই বলেই তো বাবার কাছে রয়েছে অজস্র প্রশ্রয়। মা নেই বলেই বাবার সঙ্গে আছে সহজ অন্তরঙ্গতা। মার অভাব বুঝতে দেবেন না বলেই সীতেশবাবু আপ্রাণ চেষ্টা করে এসেছেন সুমিতার আশৈশব যৌবন। বড় হয়েছে বলে বাবার কাছে কুণ্ঠা আসবার অবস্থা আসেনি কোনো দিন। তবু স্বাভাবিক চক্ষু লজ্জাও তো আছে একটা। মার কাছেও যা থাকতে পারত, তাই এত দেরি হয়ে গেছে। দীপক কিন্তু মোটেই বিশ্বাস করে না সে কথা। ও বলবে সুমিতার নিজস্ব আগ্রহের অভাব। এই তো এবারেও স্টেশনে তুলে দিতে এসেছে পয়লা আষাঢ়ের মতো মুখখানি করে। এবারেও সুমিতা ফিরে এসে অক্ষমতা জানাবে এই আশঙ্কায়। আচ্ছা, এত অবুঝ হলে কখনো চলে? সশব্দে নিজের মানসিক অভিব্যক্তি ব্যক্ত করে সুমিতা। দীপক গাম্ভীর্য হারায় না, তেমনি অন্ধকার মুখে বলে, চলবার দরকারই বা কি? চালাবার ইচ্ছাটা ত্যাগ করলেই হয়। রাগটি 16 আনা। আচ্ছা, তুমিই বলো, কথাটা পারবো কিভাবে? কেন, সত্যি কথা সোজাসুজি বলবে? সোজাসুজি? হেসে ওঠে সুমিতা, বলে, বলবো একটা ছেলের সঙ্গে ভীষণভাবে প্রেমে পড়েছি বাবা। তাকে শাড়ির আঁচলের কোণে না বাঁধা পর্যন্ত দিনরাত কাটানো ভার হয়েছে আমার। মন্দ কি? এরকম স্ট্রেস ফ্রি হতে পারলে জগতের কোনো কাজই আটকায় না, বুঝলে? বুঝলাম, আর কিছু নয়, তুমি একটা বদ্ধ পাগল। সেটা যদি সত্যিই হয়, স্বীকার করতে হবে হাত যশ আছে তোমার। দেখো একবার, বাজে কথা বলে বলে ওস্তাদ হয়ে উঠেছেন, এদিকে কাজের কথা একটি বলতে পারেন না। কেন, বাবার কাছে বিয়ের কথা বলতে যাবার আমার কি দায়? তোমারই তো প্রস্তাব করবার কথা। সেসব দিন চলে গেছে মহাশয়া। অধিকারের বেলায় সমান অধিকার, আর দায় পোহাবার বেলায় লেডি সিট কেন? বেশ তো, তুমি আমার বাবাকে বলবার ভারটা নাও, আমি সানন্দে তোমার বাবার দরবারে আবেদনপত্র নিয়ে হাজির হব। তোমার বাবাকে আমি? চমৎকার! কেন নয়, বলতে কি, সেটা বরং সোজা। আমার বাবার গলাবন্ধ কোটের দিকে তাকিয়ে তবু ধাঁ করে যা হয় কিছু বলে ফেলা যায়।
কিন্তু তোমার বাবার সেই গিলে কোচানো আদ্যির পাঞ্জাবি, উফ, দেখলেই কথাবার্তা গুলিয়ে যায়। আহারে, যত সব উল্টো কথা, বাবাকে আমি তো করিয়ে দিও সব। বিশ্রী বুড়োটে সাজ দেখতে পারি রে দু চোখে। কিন্তু সে কথা যাক, বাবা নিয়ে ঝগড়ার দরকার নেই। এবারে বলবই ঠিক করেছি। তোমার করুণা, যাক, নির্ভয়ে বিয়ের বাজার আরম্ভ করছি তাহলে। আমার শাড়ি গয়না বাদে। তার মানে? হয়েছে, ভীমরুলের চাকের মতো মুখ না করলেও চলবে। বলতে চাইছি, আমার জিনিসগুলো আর সর্দারি করে নিজের পছন্দই কিনে রেখো না। আমি আসবো আমাকে সঙ্গে করে ঘুরে ঘুরে। তার মানে আমার এস্টিমেট ডবল, কেমন? ছি ছি, এখনই তোমার এত হিসেব? এই কি প্রথম প্রেমের নমুনা? ভালো করে ভাবলেই বুঝতে, এই হচ্ছে আসল প্রেমের প্রমাণ। চাঁদের আলো আর ঘাসের শিশির খাওয়া প্রেম বেশি দিন টেকে না, বুঝলে? টিকে থাকতে হলে কিছু সলিড জিনিসের আবশ্যক। তোমার উপদেশটাও বেশ সলিড। আচ্ছা আচ্ছা। ট্রেনের ঘণ্টা পড়ে, ওয়ার্নিং বেল। বাকচতুর তরুণ যুগল এক মুহূর্তের জন্য নীরব হয়ে পড়ে, মুখ হয়ে যায়। আশেপাশের কৌতূহলী দর্শকদের দৃষ্টির অলক্ষ্যে একটি গভীর দৃষ্টি বিনিময়, দুটি করতলের একটু মৃদু আলিঙ্গন। আচ্ছা আচ্ছা। উনি আপনার কে হন ভাই? পাশের বউটির প্রশ্নে চকিত হয়ে ওঠে সুমিতা। ওহ, গাড়ি ছেড়ে দিয়েছে। দীপকের পাঞ্জাবির শেষ অংশটুকুও দেখা যাচ্ছে না আর। মৃদু হাসির সঙ্গে প্রতি প্রশ্ন, কি মনে হয় আপনার? ভাবি বর বুঝি? ঠিক ধরেছেন দেখছি, আপনার তো খুব বুদ্ধি। বউটি আর কথা কয় না, মুখখানিকে হাঁড়ির অনুকরণ করে ঘুরে বসে। বোঝা গেল তাকে যতটা নির্বোধ ভাবা গিয়েছিল ততটা নির্বোধ সে নয়। অবশ্য বেচারাকে এতটা দমিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না সুমিতার। কিন্তু সত্যি বলতে কি, বাজে লোকের সঙ্গে বাজে কথা বলার মতো মনের অবস্থা ওর নয় এখন। সমস্ত চৈতন্য আচ্ছন্ন করে বাজছে দীপক রাগিনী। সামান্য কথায়, অকারণ কথায় সেই সুর কেটে দিতে রাজি নয় সে। তার চেয়ে অনেক ভালো ঘন্টার পর ঘন্টা গতিশীল প্রান্তরের চলমান গাছপালার সঙ্গে দৃষ্টিকে ছুটিয়ে দিয়ে নিঃশব্দে বসে থাকা। সীতেশবাবু যে স্টেশনে আসবেন এটা আশা করা বোকামি। সুমিতা তো খবর দিয়ে আসেনি কোন ট্রেনে আসছে। তবু ট্রেন থেকে নেমে বোকার মতোই একবার চারদিকে তাকিয়ে দেখল, যদি দেখতে পেয়ে যায় বাবাকে। ধরো যদি বেড়াতেই আসেন স্টেশনে। মফস্বলের লোকরা স্টেশনে বেড়াতে আসে সত্যি, কিন্তু সময়টা ঠিক বেড়াতে বেরোবার উপযুক্ত কি? যাক, বেশিক্ষণ তাকাবার প্রয়োজন হয় না। স্টেশনটি নিতান্তই স্টেশনের সংক্ষিপ্ত নমুনা। জনারণ্যের দৃষ্টিকে হারিয়ে ফেলবার আশঙ্কা নেই। একটা সাইকেল রিক্সার উপর নিজেকে আর সুটকেসকে চাপিয়ে দিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ল সুমিতা। ঠিকানা বলে দিতে হয় না, রিক্সাওয়ালারা সকলেই চেনে। পাড়ারই ছেলে ছোকরা সব কিছু করে উঠতে না পেরে অনেকেই একখানা সাইকেল রিক্সার মালিক হয়ে বসেছে। দিদির ছুটি হয়ে গেল? হ্যাঁ রে বলাই, তোদের সব ভালো তো? ভালো আর কই দিদি, বলাই আশান্বিত হয়ে নিজের সুখ দুঃখের হিসাব দিতে আরম্ভ করে। সুমিতার তাতে আপত্তি নেই। বলাইয়ের একটা গুণ যে অপর পক্ষের কাছ থেকে প্রশ্ন উত্তর কিছুই চায় না, একলাই দুজনের মহড়া নিতে পারে। প্রশ্ন উত্তর দুই তার নিজের কাছে। তাছাড়া দেশের মাটিতে পা দিলেই প্রাণে কেমন যেন উদারতার হাওয়া বইতে থাকে। প্রত্যেককে তুচ্ছ ব্যক্তিটাকেও খুশি করতে পারলে খুশি লাগে। ট্রেনের সেই বউটির সঙ্গে এখানে নেমে দেখা হলে হয়তো বা রাস্তাটা গল্পে মুখর করে তুলতে পারত সুমিতা। হয়তো দীপকের কথা পেরে তার গল্প করতেও বাধ্য না। দেশের মাটিতে সত্যি আছে এই গুণ। শহরে বাস করতে করতে মনের উপর যে একটা কঠিন ঔদাসীন্যের খোলস পড়ে যায়, দেশের মাটিতে পা রাখলেই আপনা থেকে খসে পড়ে সেই খোলস।
মানুষের একটা মূল্য আছে এখানে। আজকালের মধ্যে আমাদের পাড়ায় গিয়েছিলি নাকি বলাই? আগে হ্যাঁ দিদি, গিয়েছিলাম। মাদাই ভট্টাচার্যের মেয়ে এলো শ্বশুরবাড়ি থেকে পরশু দিনকে আমার গাড়িতেই। পাড়ার সব খবর ভালো? ভালো আজ্ঞে। অর্থহীন এইসব প্রশ্ন। বলাই যদি সোয়ারি নিয়ে যায়ও, কিছু আর পাড়াশুদ্ধ লোকের খবর নিয়ে বেড়াবে না। তাছাড়া আর 2 মিনিট পরেই তো সুমিতা বাড়ি পৌঁছে যাবে। সীতেশবাবু উচ্ছ্বসিত হয়ে উঠলেন মেয়েকে দেখে। সমারোহের ধুম পড়ে গেল রান্নাঘরে। যা কিছু ভালোবাসে সুমিতা, একদিনেই যেন সব খাওয়াতে পারলে ভালো হয় সীতেশবাবুর। তাছাড়া শুধুই খাওয়ার ব্যাপার নয়, দেশের নতুন খবর, নতুন কী কী কেনা হয়েছে বাড়িতে। সুমিতার মার মাঝারি ফটোখানা কত বড় করে এনলার্জ করতে দিয়েছেন। বামুন চাকরগুলো কীরকম জ্বালাতন করছে আজকাল, সব কিছু বলাও চায় একদিনেই। তবু যেন মনে হচ্ছে সুমিতার একটু যেন দূরত্ব রয়েছে সীতেশবাবুর মনে। ঠিক যেন স্বাভাবিক নয়, কিছুটা যেন চেষ্টাকৃত। উচ্ছ্বাসটা যেন একটু বেশি বাড়াবাড়ি, অথচ ভাববার কোনো কারণ নেই। আমি বোধহয় তেমন সহজ হতে পারছি না, সুমিতা ভাবে। বাবার চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে, তাও বোঝা যাচ্ছে। তবে সুমিতার যত না সব বাজে ভাবনা, কিন্তু কথাটা কখন পারা যাবে? রাত্রে খাবার সময়? তাই ভালো। গোলমালে দিনের বেলা ঠিক সুবিধা হবে না। তবু একবার কোনোভাবে কিছুটা জানিয়ে রাখা ভালো। বাবা, তোমাকে একটা কথা বলবার ছিল। সীতেশবাবু অমন চমকে ওঠেন কেন? অপ্রতিভ হয়ে ওঠে সুমিতা। বাবা কি তবে সব জেনে ফেলেছেন? কিন্তু তাতে চমকাবার কি আছে? মেয়ের মুখ থেকে সোজাসুজি শোনবার আশা করেননি? বেহায়া ভাবছেন মেয়েকে? সীতেশবাবুর প্রশ্ন কানে আসে। কি বলবে? এখন থাক বাবা, রাত্রে খাওয়ার সময় বলবো এখন। সীতেশবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচেন। আচ্ছা আচ্ছা, রাত্রেই ভালো। আমিও ভাবছিলাম একটা থাক, রাত্রেই সব কথা হবে। সুমিতার নিজের মনে কি রয়েছে অস্বস্তি? নইলে বাবাকে অমন অস্বাভাবিক লাগছে কেন? নিশ্চয়ই কারো কাছে কিছু শুনে থাকবেন। তবে তিনি সুমিতাকে শাসন করতে চান? তা হতে পারে না। বোধহয় সুমিতার অস্বস্তি দেখে মজা দেখছেন, নইলে বারে বারে তাকাচ্ছেন কেন মেয়ের দিকে? সারাদিন ধরে মনে মনে খসড়া করতে থাকে সুমিতা। প্রথমে কি বলবে, কিভাবে তুলবে কথাটা? না, সুবিধে হচ্ছে না। বিকেলবেলা নদীর ধারে বেড়াতে গেল। আপনার মনে উচ্চারণ করলো কথাটা। বাবা, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। এই পর্যন্ত মন্দ নয়। তারপর সীতেশবাবু বলবেন, হ্যাঁ হ্যাঁ, কি তোমার বলবার আছে বলো। সুমিতা তখন কি বলতে পারবে? ভাবছিলাম আমি এবার বিয়ে করব। ছি ছি ছি। আচ্ছা ধরো যদি এইভাবে বলা যায়। বাবা, দীপককে তো তুমি চেনো। সেই যে সেবারে রিলিফের কাজে এসেছিল এখানে। তা সে দীপক চায় আমাকে বিয়ে করতে। ধেত, একেবারে অচল। না, ও হবে না। তার চাইতে চিঠি লিখে বলা ভালো ছিল। দূর, কলকাতায় থাকতে এই বুদ্ধিটা মাথায় এলো না কেন? যাকগে, এখানেই সব খুলে বলবে সুমিতা কলমের সাহায্যে। সব গুছিয়ে লিখে বাবার বিছানায় কি টেবিলে রেখে এলেই হলো। একটা সিদ্ধান্ত স্থির করে শান্ত হয়ে বাড়ি ফেরে সুমিতা। বাবা ফেরেননি এখনো। চাকরে আলো জ্বালিয়ে রেখে গেছে টেবিলের ওপর। এই সময়ে লিখে ফেলা যাক। কাগজ কলম নিতে গিয়ে অবাক হয়ে গেল সুমিতা। এটা কি? তার প্যাডের ভেতর সীতেশবাবুর হাতের লেখা এলো কি করে? কখন লিখলেন? কি লিখেছেন? কেন লিখেছেন? মুখোমুখি ভৎসনা করতে পারবেন না বলেই কি শরণাপন্ন হয়েছেন কাগজ কলমের? চশমাটা খুলে মুছে নিয়ে টেবিলের ধারে একটা চেয়ার টেনে বসে পড়ল সুমিতা। একবার, দুবার, তিনবার পড়ার পর সন্দেহের আর কি থাকতে পারে? সীতেশবাবুর নিজের হাতে লেখা।
সন্দেহের প্রশ্নই ওঠে না। একটু অপ্রত্যাশিত বটে, তা জগতে অপ্রত্যাশিত ব্যাপার তো অহরহই ঘটছে। 19 বছর ধরে নিঃসঙ্গ জীবনযাপন করে এসে সীতেশবাবু যদি এখন নূতন করে জীবনসঙ্গিনীর প্রয়োজন অনুভব করে থাকেন, তাহলে বা সুমিতার আপত্তির কি থাকতে পারে? আর থাকলেই বা স্বীকার করবে কে? সীতেশবাবুর ভদ্রতাবোধের শেষ নেই, তাই অত কুণ্ঠিত আর নম্র ভাষায় মেয়েকে জানিয়েছেন সেই খবর। আশ্চর্য, বাবার হৃদয়ের এই দিকটার কথা কোনো দিন তো কই ভেবে দেখেনি সুমিতা। ভেবে দেখা উচিত ছিল নাকি? দিনের পর দিন, মাসের পর মাস কিভাবে দিন কাটে তার। অদ্ভুত একটা মমতায় আচ্ছন্ন হয়ে যায়। নিজের পেনটা ড্রয়ারে তুলে রেখে উঠে দাঁড়ায় সুমিতা। সীতেশবাবু এসেছেন, সাড়া পাওয়া যাচ্ছে। আহারের ডাক পড়বে এইবার। মেয়েকে খাওয়াতে বসে ব্যস্ততার আর অবধি থাকে না সীতেশবাবুর। অনর্গল কথা বলছেন, বামন ঠাকুরকে ফরমাস করছেন হরদম। কিছু শোনবার সময় নেই যেন তার, নেই আর কিছু বলবার। সুমিতার বক্তব্যকে কি ভয় করছেন তিনি? ঠেলে রাখতে চাইছেন? যত বাড়ি সুমিতা বলতে চাইছে, তত বাড়ি তাড়াতাড়ি অন্য একটা বাজে কথা টেনে এনে চাপা দিতে চাইছেন কেন তবে? তবু বলবে সুমিতা, মরিয়া হয়ে নয়, সহজভাবেই। বাবা, তোমাকে একটা কথা বলবার ছিল। কথা? ও। ছেলে মানুষের মতো মাথা নিচু করছেন সীতেশবাবু, যেন মেয়ের কাছে তিরস্কৃত হবার ভয় রয়েছে। কিন্তু সুমিতা কি বলছে? দীপক শুনলে কি বলবে? সুমিতা নিজে বুঝতে পারছে তো কি বলছে? একটা ভালো চাকরি পাচ্ছি বাবা, কানপুরে। চাকরি? সীতেশবাবু চমকে ওঠেন। চাকরি কেন? ভালো চান্স পেয়ে যাচ্ছি, ছাড়বো কেন? সীতেশবাবু যেন সত্যিই তিরস্কৃত হয়েছেন। কেমন অসহায়ভাবে ছেলে মানুষের মতো প্রশ্ন করেন, কিন্তু চাকরি করার কি দরকার? দরকার আবার কি? সুমিতা হেসে ওঠে। শুধু শুধু বসে থেকেই বা কি দরকার? মনে করছি নিয়েই ফেলি। লোকে কি বলবে? কথাটা উচ্চারণ করতে গিয়ে থেমে যান সীতেশবাবু। লোকে কি বলবে? তাকেই বা কি বলবে লোকে? চুপ করেই থাকতেই হয়। মেয়েকে হিতোপদেশ দেবার অধিকারটা হারিয়েছেন, বোধহয় এই কথাই ভাবতে থাকেন। সুমিতা ভাবছে, চাকরির কথাটা কেন বলল সে? 1 মিনিট আগেও ভেবেছিল কি কানপুরের কর্মখালির কথাটা অবশ্য একেবারে বাজে নয়। দীপকে সংবাদটা দিয়েছিল সেদিন। হেসে হেসে বলেছিল, তা বেশ তো, লেগে যাও না। হাড়ে বাতাস লাগে আমার, নির্ভাবনায় বিলেত চলে যায়। সেদিন হেসেছিল দুজনেই। ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে তা জানান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।